পাপা, ইউ নো, তুমি দিনকে দিন বড্ড বোরিং হয়ে যাচ্ছ। রমনা পার্কের জগিং এরিয়াতে ছুটছে দুই বাবা মেয়ে। যদিও সাথে সেই অবহেলিত প্রফেসরটাও রয়েছে, তবে তাতে অর্পণার কিছু যায় আসে না। তার কাজ হচ্ছে জগিং করা। সে তার পাপ্পার সাথে জগিং করছে। এখন সাথে কে এলো না এলো তাতে তার কি যায় আসে। মেয়ের মুখে এমন কথা শুনে ভ্রু কুঁচকালেন আরশাদ জামান। পরপর কিছু একটা ভেবে হেসে বললেন, আসলে জীবনে চিল করার মতো কোনো রিজন পাচ্ছি না, তাই আর কি। তবে তুমি চাইলে আমাকে একটা রিজন দিতে পারো। অর্পণা বাবার সাথে সমান তালে দৌড়ে বলল, সেটা কি রকম? এই যে এত বড় একটা মেয়ে, বিয়ে না করে বাবার টেনশন বাড়াচ্ছ, সেই টেনশনটা কমিয়ে দাও। বাবার কথায় হুট করেই থেমে গেল অর্পণা। হাঁপাতে হাঁপাতে ঘাসের উপর বসে পড়ল। আরশাদ জামান মেয়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে নিজেও থেমে গেলেন। মেয়ের সামনে হাঁটু গেড়ে বসতে নিতেই আদ্রিয়ান এসে অর্পণার দিকে স্লাইনের পানি এগিয়ে দিল। অর্পণা সেটা নিল, কয়েক ঢোক খেয়ে স্লাইন পটটা নিজের কাছেই রেখে দিল। কোনো এক কাঙ্ক্ষিত আশায় আরশাদ জামান আর থেমে থাকলেন না। আদ্রিয়ান আর অর্পণাকে স্পেস দিতে দৌড়াতে দৌড়াতে দূরে চলে গেলেন। উনি যেতেই অর্পণার মুখোমুখি বসে পড়ল আদ্রিয়ান। পকেট থেকে রুমাল বের করে অর্পণার ঘরমার্ত মুখশ্রী মুছে দিতে চাইলে অর্পণা থামিয়ে দিয়ে বলল, প্লিজ বাড়াবাড়ি করবেন না, অতিরিক্ত করা আমার পছন্দ না। আদ্রিয়ান রুমালটা সরিয়ে নিল। পরপর ছোট্ট করে হেসে বলল, কেন পছন্দ না জানি? আমি কি খুব খারাপ নাকি দেখতে খারাপ? অর্পণা ঠোঁট বাঁকিয়ে হাসল। এতদিন যাবৎ বাবার পরে তার কাছে সবচেয়ে সুদর্শন পুরুষ ছিল আদ্রিয়ান কাইসার। যদিও সেই লিস্টে আরেকজন যুক্ত হয়েছে, আর সেটা হলো দীপ জোহান মির্জা। যদিও মানুষটাকে সে সামনাসামনি দেখেনি, তবে বর্ণনা পড়েই বুঝেছে লোকটা বেশ সুন্দর হবে। বাবা বাঙালি আর মা বিদেশিনী হওয়ার দরুন আদ্রিয়ানের সৌন্দর্য পরিমাপ করা দায়। লম্বায় 6 ফিট, প্রতিনিয়ত জিম করার দরুন তার ফিটনেস অসাধারণ। বাদামি রঙা চোখের মণি, চোখা নাক, চেহারায় কেমন বিদেশি বিদেশি ভাবে স্পষ্ট। এমন একটা ছেলেকে চাইলেও অসুন্দর বলে আখ্যা দেওয়া যায় না, বরং মানতেই হবে তার মতো সুন্দর ছেলে বাংলাদেশে খুব কমই আছে। তার মানে এই নয় যে অর্পণার তাকে ভালোবাসতে হবে। সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা হয় না, হলে ভালো লাগা হতে পারে। সেটুকু ভালো লাগা আদ্রিয়ানের প্রতি অবশ্যই রয়েছে, তবে সেটা ভালোবাসায় পরিণত হওয়ার কোনো চান্স নেই। ভালোবাসা হচ্ছে একটা নিষিদ্ধ অনুভূতি, যা আল্লাহ চাইলে সেকেন্ডের মাঝে হয়ে যেতে পারে। কারোর প্রতি তীব্র মায়া কাজ করাকে বোধহয় ভালোবাসার এন্ট্রি গেইন বলা হয়, যা আদির জন্য কখনোই অনুভব করেনি অর্পণা। অর্পণার দীর্ঘ ভাবনার ঘোর কাটল আদ্রিয়ানের গলা খাকারিতে। আদ্রিয়ান আবারও প্রশ্ন করল, আমি দেখতে খুব খারাপ? অর্পণা ঘাসের ফুল ছিঁড়ে সেগুলোকে দূরে ছুঁড়ে মেরে বলল। আপনাকে ঠান্ডা মাথায় কিছু কথা বলি আদি। আরিয়ান কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল। অর্পণা বলতে থাকলো, ভালোবাসা কি আমি জানি না, তবে আপনার প্রতি আমার তেমন কোনো অনুভূতি কাজ করে না। আমি জানি এখানে আপনার প্রতি অন্যায় করা হচ্ছে, তবে ভালোবাসা তো জোরের কিছু নয় বলুন। আপনি নতুন করে জীবন সাজান, অন্য কাউকে ভালোবাসুন। আমাকে প্রতিদিন যে এফোর্টটা দেন, সেই এফোর্টের অধিক পরিমাণও যদি অন্য কোনো মেয়েকে দেন, তাহলে সে আপনাকে মাথায় করে রাখবে। আমাকে ভুলে যান, আমি টোটালি সিরিয়াস। আপনার প্রতি আমার কোনো ফিলিংস আর কোনোদিনও আসবে না। ভাববেন না আপনার ফুপির জন্য আপনাকে আমি মানতে নারাজ। হ্যাঁ, ওনার জন্য হয়তো আমি আপনাকে মামাতো ভাই কিংবা ভালো বন্ধু হিসেবে মানতে পারবো না, তবে ভালোবাসা অন্য বিষয়। এই 2 বছরেও যখন আপনাকে ভালোবাসতে পারিনি বা সেসব ফিল করতে পারিনি, তাহলে সেটা আর সম্ভবও নয়। বয়স তো কম হলো না, এবার বিয়েটা করে নিন। আদ্রিয়ান মলিন হাসল। তার যন্ত্রণাটা কেউ বুঝতে চাচ্ছে না। ভালোবাসলে কি ভোলা যায়? ভালোবাসা ভোলা গেলেও মায়া কখনো ছাড়া যায় না। মানুষ শতবার প্রেমে পড়তে পারে, কিন্তু মায়া শুধু একজনের উপরেই আসে। অর্পণা হচ্ছে আদির সেই মায়া। এই মায়া যে ত্যাগ করার নয়। আদ্রিয়ান মলিনতা ত্যাগ করে মুচকি হেসে বলল, ভালোবাসতে হবে না, চলো বিয়ে করি। সারা জীবন আমি আর তুমি আলাদা থাকবো, কেউ কাউকে স্পর্শ করব না। তুমি তোমার জীবনের সকল স্বাধীনতা পাবে। আমি কখনো তোমার বিষয়ে নাক গলাবো না। তুমি শুধু আমার হও জানেমান। আমি তোমায় রানীর মতো করে রাখবো। সহসা ঠান্ডা মেজাজটা বিগড়ে গেল অর্পণার। খবিশের ছানা একটা, সে বলে কি আর এই লোক শোনে কি?
অর্পণা হাতে থাকা স্লাইনের পরটা আদ্রিয়ানের কোলে ছুঁড়ে মেরে বলল, ভালোই ভালোই বললাম, ভাল লাগে না? থাক তবে, বেয়াদবের হাঁটি। তোদের মতো ছেলেদের দেখলে একটা কথাই মনে হয় অতি ভক্তি চোরের লক্ষণ। তোর ফুপি যেখানে এক সাগর ভালোবাসা রেখে অন্যজনের হাত ধরতে পেরেছে, সেখানে তুই ভালোবাসা আমাকে কোন রাজ্যের রানী বানিয়ে রাখবি সেসব জানা আছে আমার। বলতে বলতে পার্কের এক্সিস্ট গেটের দিকে হাঁটা দিল। এরকম ভালোবাসা সে চায় না, যে ভালোবাসায় কোনো জোর জবরদস্তি কিংবা অধিকার নেই। তোমার যেমন ইচ্ছে তেমনি চলবে বলা ছেলেদের তার কাছে নাটকবাজ মনে হয়। গল্পে যেমন শিয়াল মামা ভুজুম ভাজুম দিয়ে মুরগিকে কাছে এনে খপ করে গিলে নেয়, এই ছেলেগুলো তেমন টাইপ হয়। ভালোবাসা শব্দটা তো দীপ জোহান মির্জার সাথে এক্সিস্ট করে, পারুকে অন্যর সাথে ভাগ করবে না বলে পারুর হাত পা ভেঙে হলেও নিজের সাথে মিশিয়ে রাখতে চায়। ভালোবাসা পেতে পাগলামি করে, কোনো অধিকার না পাওয়া সত্ত্বেও অধিকার খাটায়। ভালোবাসাটা এরকমই, ভালোবাসলে নিজ থেকেই অধিকার তৈরি হয়ে যায়। সিবার মামা কিন্তু ভালোই চা বানায়, সত্যি না? কথাটা বলে চায়ের কাপে শব্দ করে চুমুক দিল পল্লব। ওর কথার প্রেক্ষিতে অরুণ বলল, সিভান মামার একটা মেয়ে আছে, বিয়ে করবি? বাপের মেয়ে, নিশ্চয়ই বাপের মতো চা বানাতে পারবে। সারা জীবন এমন মজার মজার চা খেতে পারবি। মামার সাথে বিয়ের বিষয়ে কথা বলবো? পল্লব অরুণের পিঠে কনুই মেরে বলল, আমার বিয়ের বয়স হয়েছে হাদারাম, আর ওই মেয়ে আমার হাঁটুর সমান, এখনো ফ্রক পরে ঘুরে বেড়ায়। তাতে কি মামা, মেয়ে অনেক বুঝদার, তবে একটুও প্যারা দেবে না। রাত্রি চায়ের কাপ পাশে রেখে মুখ বাঁকিয়ে বলল, নিজের যে বিয়ের শখ জেগেছে সেটা মুখ ফুটে বললেই হয়, অন্যকে বিয়ে কর বলে খোঁজাতে হবে কেন? তোকে বলেছি আমার বিয়ের শখ জেগেছে? বলতে হবে কেন? মানুষের আচার আচরণ দেখলেই বোঝা যায়। কি এমন করেছি তোর সাথে যে তোর মনে হলো আমার বিয়ের শখ জেগেছে? আমার সাথে করবি কেন? আমি তো খারাপ। কি করেছিস দেখলাম তো সকালে। কি দেখেছিস? কি করেছি আমি? রাত্রি এবার অন্যদিকে তাকিয়ে বলল, বলবো কেন? নিজে জানে না সে কার সাথে কি করছে, আমায় কেন বলতে হবে? রাত্রির কণ্ঠটা কেমন শোনালো, যেন অরুণের প্রতি খুব অভিমান জমেছে। রাত্রির বলা কথাটা কর্ণগোহর হতেই অরুণ কিছুটা রাগান্বিত স্বরে বলল, রাত্রি, কি আবল তাবল বকছিস? আমার নামে ব্লেম দিতে দিতে অভ্যাস হয়ে গিয়েছে। রাত্রি ফের অভিমানী স্বরে বলল, হ্যাঁ, আমি তো খারাপই। সারাদিন সাজগোজ করি আর তোকে ব্লেম দিই। পড়ালেখা করিনি, কোরিয়ান ড্রামা নিয়ে পড়ে থাকি, সাবজেক্টে ফেল করি। সব ধরনের খারাপ গুণ তো আমার মাঝেই পাওয়া যায়। রাত্রির বলা কথাগুলো শুনে যেন আরও রাগ বাড়ল অরুণের। সে কি এমন করেছে যে এই মেয়ে এভাবে কথা বলছে? অরুণ এদিক ওদিক তাকিয়ে শান্ত স্বরেই বলল, আগ বাড়িয়ে কথা বলিস কেন? এখন তোকে আমি এসব বলেছি? সব সময় খালি বাড়াবাড়ি। অরুণের শান্ত স্বরেও রাত্রি অশান্ত বিহেভ করে বলল, হ্যাঁ, আমি তো বাড়িই করি। খারাপ তো, খারাপটা এমনই হয়। ওদের ঝগড়া আর মান অভিমানের পাল্লা দেখে পল্লব বিরক্ত হয়ে ধমকে বলল, ভাই থাম, তোরা দেখি জামাই বউয়ের মতো ঝগড়া শুরু করে দিয়েছিস। কি ব্যাপার বলতো? দুজনের মাঝে কুচকুচ হতা হে, কাজী ডাকবো, বিয়ে পড়ায় দিই? পল্লবের এহেন কথা শুনে অরুণ কিছুটা অপ্রস্তুত হলো। সে একবার রাত্রির দিকে তাকালো। সে মেয়ে এখন মুখ গোমরা করে চা খাচ্ছে। কি হয়েছে কে জানে? সে তো এমন কিছুই করেনি যার জন্য রাত্রি অভিমান করবে, আর করলেই বাকি। রাত্রি কেন অভিমান করতে যাবে? ওই মেয়ে তো তাকে সহ্যই করতে পারে না, সারা দিন ঝগড়া করে। সেসব ভেবেই অরুণ পল্লবের পিঠে ঘুষি দিয়ে খাপ ছাড়া ভঙ্গিতে বলল, পাগল তুই? ওর সাথে আমার যায়? ওয়াক, রুচি এত খারাপ হয়নি। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও অরুণের বিকৃত করা কথাটুকু শুনে রাত্রি কেমন করে যেন অরুণের দিকে তাকালো। সেই তাকানোতে অরুণের কি হলো কে জানে। সে অসহায় দৃষ্টিতে রাত্রির দিকে তাকালো, যেন জানতে চায় এই অভিমানের কারণ কি। রাত্রি অরুণের থেকে চোখ সরিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জানি, আমার মতো মেয়েদের তোর মতো ব্রিলিয়েন্টরা গুনেও না। আমিও যাইনি তোর মতো ছেলের সাথে প্রেম করতে। আমার কি ছেলের অভাব পড়েছে নাকি? এখনই ইশারা করলে শত শত ছেলেরা এসে লাইন ধরবে। রাত্রির মুখে অন্য ছেলের কথা সহ্য হলো না অরুণের। সে আবারও রাগ ঝরা কণ্ঠে শুধালো, সুন্দরী বলে ভাব নিচ্ছিস? কে যাচ্ছে তোর সৌন্দর্য দেখতে? রাত্রি মলিন হেসে বলল, সুন্দর কই, সব তো প্যাকআপের আস্তরণ। অরুণ কিছুটা মজার ছলেই বলল, মেকআপ যে করিস সেটা অস্বীকার করতে পারবি? রাত্রি পরাজয় স্বীকার করে বলল, তা কেন করব? আমি নিজেই তো স্বীকার করলাম আমি মেকআপ সুন্দরী। আমার মতো মেকআপ সুন্দরীকে দেখতে আসিস কেন?
তোর তো আছে, ওকে কি দেখ। অরুণ সত্যি বুঝতে পারছে না সে কি করেছে। সে তেমন ছেলে নয়, আর না কখনো কোনো মেয়ের দিকে নজর দিয়েছে। তাহলে রাত্রি এসব বলছে কেন? অরুণ অর্পণা আর ইরার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, অর্পণ, ইরা, তোরা কিছু বল। কখন থেকে কার কথা বলে যাচ্ছে ও? এই কি দেখেছিস তুই? খোলসা করে বল, মেজাজ খারাপ করিস না। রাত্রি নিচের দিকে তাকিয়ে আসে। অর্পণা প্রতিবারের ন্যায় বন্ধু বান্ধবদের কথোপকথন শুনছে আর চা খাচ্ছে। এগুলো নতুন নয়। দুজন যতটা ঝগড়া করে তার চেয়েও বেশি একজন আরেকজনের সাথে অভিমান করে। এদের অভিমানের কারণ আজও পর্যন্ত ধরা দেয়নি। তাই আপাতত অর্পণা কিছুই বলতে চায় না। আগেরা একে অপরকে বুঝুক, সে মাঝখানে ঢুকে কি করবে? এমনিতেও তার এসব জটিল বিষয়গুলো পছন্দ না। অর্পণাকে চুপ করে থাকতে দেখে ইরা ভ্রু উঁচিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি কি বলবো, তোরাই তো ঝগড়া করে দুনিয়া ফাটিয়ে দিচ্ছিস। যাই হোক রাত্রি, মামা তুই বল, কি দেখেছিস সকালে? রাত্রি মুখ মলিন রেখেই বলল, আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না ইরা। যে করেছে তাকে জিজ্ঞেস কর, সে কি করেছে। অর্পণা এবার মুখ খুলল। থাক, কাউকে কিছু বলতে হবে না। অরুণ যদি কোনো মেয়ের সাথে কিছু করে থাকে তাহলে করুক, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই, তাই না? শোন অরুণ, বিয়ে করতে চাইলে জানাবি, আঙ্কেল আন্টিকে বোঝানোর জন্য আমরা তো আছি নাকি? কি বলিস রাত্রি, তুই যাবি তো আঙ্কেল আন্টিকে রাজি করাতে? এরাও সম্মতি জানিয়ে বলল, যাবে না কেন? আমরা সবাই যাব, প্রয়োজনে আঙ্কেল আন্টির হাতে পায়ে ধরে রাজি করাবো। এইটুকু উপকার করতে না পারলে বন্ধু হলাম কোন স্বার্থে? পল্লব অরুণের কাঁধে হাত রেখে আফসোসের স্বরে বলল, কিন্তু মামা, তুই প্রেম করছিস আর আমাদের জানালেও না? কষ্ট পেল। ইয়া একখান বৃহৎ আকারে কষ্ট। অরুণের মেজাজ খারাপ হচ্ছে। কি বলছে সবাই মিলে? কেন কিছু না করে এসব মানা যায়? সব দোষ এই রাত্রিটার। সারাদিন তার পেছনে লেগে থাকা বাদে বোধহয় আর কোনো কাজ নেই। অরুণ আবারও রাত্রির দিকে তাকালো। এখনও মন খারাপ করে বসে আছে। এই মেয়ের অভিমান ভাঙাতে এখন কত কি করতে হবে আল্লাহ মালুম। অরুণের তাকিয়ে থাকার মাঝে রাত্রি অরুণের দিকে তাকালো। দুজনার চোখাচোখি হতেই রাত্রি আবারও চোখ নামিয়ে নিল। অরুণ ওর ভাবনাকে ভুল প্রমাণ করার আশায় একটু খোঁচা মেরেই বলল, তোদের বান্ধবীর চোখে সমস্যা আছে। কি থেকে কি দেখছে কে জানে। হয়তো কিছুই দেখেনি, আমাকে অকারণে প্যারা দেওয়ার জন্য কাহিনী বানাচ্ছে। পল্লব অরুণকে হালকা পিঞ্চ মেরে বলল, ওর কথা তুই কেন রাখাস মামা? হয়তো গার্লফ্রেন্ড কিংবা বউ না, ফ্রেন্ডের ভুল বোঝা আর না বোঝা কি এসে যায়। অরুণ রাত্রির দিকে চোখ রেখেই বলল, প্যারা তো খাবোই। আজ সে নিজে আমার নামে বদনাম রটাচ্ছে, কাল অন্য কেউ রটাবে। এভাবে বদনাম হতে হতে আমি জাতির প্লেবয় না হয়ে যাই। রাত্রির চোখ দুটো ছলছল করে উঠল। সে অরুণের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, সরি, আর কারো বিষয় নাক গলাবো না। যার যেভাবে খুশি চলো, আমি বলার কে? মান অভিমানের পাল্লা চলতে চলতে এখন গুরুতর হতে যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার ভান নিল অর্পণা। সে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, এই ফকিরের দল, চল একটু ভার্সিটির পেছনে কলপারে যাব। কেন মামা, ওইখানে কি কাজ? চল হাত মুখ ধুবো, বড্ড গরম লাগছে। এরা অবাক হয়ে বলল, এখন তো শীতকাল, এই সময় তোর গরম লাগছে? বুঝলাম না ব্যাপারটা। ফ্রেন্ডশিপের রুলস গুলো ভুলে গেছিস মনে হয় অরুণ, ওদের মনে করিয়ে দে। অরুণের আর মনে করাতে হলো না। সুরসুর করে চারজন টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ওদের কাণ্ডে মনে হয় হাসলো অর্পণা। এই চারজন তার মাঝে কি পেয়েছে কে জানে। সামান্য রুলসের কথা তুলতেই সবাই কেমন বাক্য ব্যয় ছাড়াই তার সাথে যেতে রাজি হয়ে গেল। পাঁচজন মিলে ক্যাম্পাস ভার্সিটি পেরিয়ে কলপারে পৌঁছালো। কলপারের কাছে যেতেই অর্পণার মনটা কেমন করে উঠল। সে পারু আর দীপকে অনুভব করার উদ্দেশ্যে এখানে এসেছে। দীপ তো এই কলটাই পারুর জন্য চেপেছিল, আর পারু হাত মুখ ধুয়েছিল। ইস, ও যদি আর 3টা বছর আগে ভার্সিটিতে পা রাখতো তাহলে নিশ্চয়ই ওদের সামনাসামনি দেখতে পেত। আচ্ছা ওয়েট, পারু যদি অর্পণার 3 বছরের সিনিয়র হয়, তাহলে হিসেব মতো পারুর আগের বছর মাস্টার্স কমপ্লিট হওয়ার কথা। তার মানে 1 বছর আগেও পারু এই ভার্সিটিতেই ছিল। তাহলে তার কথা কখনো অর্পণা শুনলো না কেন? 2 বছরে কত অনুষ্ঠান গেল, কত র্যাক গেল, কই পারু বলতে কোনো নাম তো তারা শোনেনি। সিনিয়র হিসেবে একবার না একবার তো দেখা হওয়ার কথা ছিল, তাই না? অর্পণার কৌতূহল বাড়ল। পারু আর দ্বীপের জন্য মনটা কেমন ছটফট করে উঠল। মন চাচ্ছে এখনই বাড়ির দিকে ছুটে যেতে আর দীপ পারুর প্রেম কথন পড়ে শেষ করতে। 13-3-2019। উদাস মনে ভার্সিটি প্রাঙ্গণে পা রাখল পারু।
আজ তার হাতে ফুলের থোকা নেই, আর না গেটের সামনে দ্বীপের গ্যাংরা রয়েছে। পারু না চাইতেও এদিক ওদিক তাকিয়ে দ্বীপকে খুঁজতে লাগলো। কই লোকটা? ওই লোক কি সত্যি আর তার কাছে আসবে না? না আসুক, পারুতে এটাই চেয়েছিল। ওই খারাপ পুরুষকে তো সে সহ্যই করতে পারে না। এটাই ভালো হয়েছে, পারুর মুক্তি মিলেছে। তবে এই মুক্তিতে পারুর কষ্ট হচ্ছে কেন? ওই লোকের জন্য মনটা উসখুস করবে কেন? না, করা উচিত না। পারু ধীর পায়ে হাঁটতে হাঁটতে ক্যাম্পাস পেরিয়ে ভার্সিটির ভেতরে ঢুকলো। ক্লাসে যেতেই সবাই ওকে ঘিরে ধরল। গতকাল যেই ধামাকাদার নাচ করেছিল, তারপরেই তেলবতী এখন সবার কাছে ফেমাস। এই যে সবাই ওকে ঘিরে আনন্দ করছে, তাতে তার কোনো মন নেই। তার মনটা যে কি হলো নিজেও জানে না। সবার উৎফুল্লতার মাঝে একটা মেয়ে পারুকে উদ্দেশ্য করে বলল, কাল একটু নেচেই তো তাক লাগিয়ে দিয়েছিলে পারু, তারপর যে কোথায় চলে গেলে? সিনিয়ররা তোমাকে অনেক খুঁজেছে জানো। আরেকটা মেয়ে বলল, আরে হ্যাঁ, মনে পড়েছে। জানো পারু কাল কি হয়েছে? অনুষ্ঠান শেষ হতে দেরি, ভার্সিটি ক্যাম্পাসে সন্ত্রাস ঢুকতে দেরি নেই। তারা অনেকগুলো স্টুডেন্টদের মেরেছে, সবচেয়ে বেশি মেরেছে মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের। ভালোই হয়েছে চলে গিয়েছিলে, আমরা তো পুরো আতঙ্কে ছিলাম, কখন না জানি আমাদেরকেও মেরে দেয়। মেয়েটার কথা শুনে পারু ভয়ের তো ঢোক গিলল। সে জানে এই কাজ দ্বীপের। এতদিনে লোকটাকে সে খুব ভালো করেই চিনে নিয়েছে। পারুর মনে দ্বীপের জন্য যতটুকু ভালো লাগা কাজ করছিল, তার থেকে হাজার গুণ ঘৃণা তৈরি হয়েছে এই কয়েক মিনিটে। লোকটাকে এতবার নিষেধ করা সত্ত্বেও কেন এমন করলো? কেন মারল ছেলেগুলোকে? ছেলেগুলোর কি দোষ ছিল? প্রতিটা ভার্সিটিতে এমন সারপ্রাইজ ডান্সের ব্যবস্থা করা হয়, সেখানে তো স্টুডেন্টরা নাচবেই। এই সামান্য বিষয়টা নিয়ে কেন এত তোলপাড় চালাবেন এই লোক? খারাপ লোক একটা। পারুর অন্তরে দহন চলছে। মন বলল সে দীপকে মিস করছে, আর মস্তিষ্ক বলে দীপ খারাপ পুরুষ, তোর দীপকে ঘৃণা করা উচিত। মন মস্তিষ্কের দ্বন্দ্ব কাটিয়ে পারু তপ্ত শ্বাস ফেলে প্রশ্ন করল, ছেলেগুলোর এখন কি অবস্থা? ভালো আছে তো? প্রথম মেয়েটি বলল, আর বলো না, গতকাল একটা রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসে পড়েছিল। তারপর দীপ ভাইয়ের লোকজন এসে সবাইকে হসপিটালে নিয়ে গেছে। দীপ ভাই আর বিহান ভাইয়ের মতো মানুষ হয় না। সন্ত্রাসীদের কপাল ভালো, তারা থাকাকালীন দীপ ভাই আর বিহান ভাই ভার্সিটিতে উপস্থিত ছিল না। যদি উপস্থিত থাকতেন তাহলে ছেলেদের মারা তো দূর, হাত দেওয়ারও সাহস পেত না। পারুর কেন যেন এসব আর শুনতে ইচ্ছে করলো না। তার জীবনটা এই পর্যায়ে এসে কেমন বিষাদময় হয়ে যাচ্ছে। মন চাচ্ছে মরে যেতে। তার জন্য কতগুলো ছেলে মার খেলো। হ্যাঁ, তার জন্যই তো। সব দোষ তার নিজের। সে নেচেছে বলেই ছেলেগুলো দ্বীপের শিকার হয়েছে। ওই লোকের মতো ধুরন্ধর বোধহয় এই পৃথিবীতে খুব কম আছে। নিজেই মারল, আবার নিজেই কৌশল করে সবার সামনে মহান সাজলো। পারু জল জল চোখে ঘৃণা ভরা কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, বক্ষক যখন রক্ষক সাজতে চায়, নাটকবাজ লোক একটা। তীব্র অস্বস্তিতে দ্বীপের বুক পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সারা দিন ঘরে বসে সিগারেট টেনেছে। সিগারেট খেতে খেতে এমনভাবে অভ্যস্ত হয়েছে যে এখন সারাদিন ব্যাপী সিগারেট খেলেও তার শরীর খারাপ করে না। হৃৎপিণ্ডটা যেন সব সহ্য করতে শিখে নিয়েছে। আর পারছে না দ্বীপ। সারাটা দিন সে তার পারুকে দেখেনি, পারুর ছোঁয়া পায়নি। তার এখন মরণ যন্ত্রণা হচ্ছে। মন বলছে, দীপ তুই এক্ষুনি মরে যাবি, এক্ষুনি। দীপ আর বসে থাকতে পারল না। পুরো রুম জুড়ে তন্ন তন্ন করে বাইকের চাবি খুঁজলো, তবে পেল না। মরার চাবি গেল কই? সব 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 বেইমান। এই চাবির থেকেও বড় বেইমান ওই পারমিতা হামিদ। তার এক সাগর ভালোবাসে কেমন পায়ে পিষে চলে যেতে একটা বারো বুক কাঁপলো না? বেয়াদবের বাচ্চা একটা। দীপের মতো করে ওই মেয়েকে এতটা ভালো কেউ বাসতে পারবে? পারবে না। দীপ পারুকে যতখানি ভালোবাসে ততখানি পারুর বাপ মাও বাসতে পারবে কিনা সন্দেহ। আর সেই ভালোবাসাকে একটা বার চোখ তুলেও দেখলো না। খবিশের জাত, অবাধ্য প্রেমিকা একটা। মন তো চায় তুলে নিয়ে গিয়ে বিয়েটা করে নিতে। একবার বাসরটা হয়ে গেলেই সকল অবাধ্যতা বাতাসের সাথে মিলিয়ে যেত। দীপ নেহাতি ভদ্রলোক, তাই তো মেয়ের মন পাওয়ার আশা করছে। নয়তো বাসর করে আলোড়ন ছড়াতে তার একলার মুডই যথেষ্ট। কিন্তু বইয়ের মুড না থাকলে আবার দীপের ভালো লাগবে না, বিষয়টাতে তেমন একটা ফিল আসবে না। সুতরাং বাসর ঘরে দুজনার মুড থাকাটা খুবই জরুরি। আর দুজনের মুড ঠিক রাখতে গেলে অবশ্যই পারুকে তার ভালোবাসার সাগরে ডুব দিতে হবে। এসব ভাবতে ভাবতেই বিহানের রুমে পৌঁছালো দীপ।
বিহান বসে বসে ল্যাপটপে কী যেন করছে। দীপ এগিয়ে গিয়ে ল্যাপটপটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। দীপের কাজে ঠোঁট বাঁকিয়ে হাসল বিহান। সে জানতো দীপ এমনটা করবে। জন্মের পর থেকে একসাথে বড় হয়েছে বলে কথা। এটুকু না চিনলে ভাই শব্দটার মান থাকবে? বিহানকে হাসতে দেখে দীপ বিহানের কলার চেপে ধরে বলল, এতবার বাচ্চা দাঁত খেলাচ্ছিস কেন? বাইকের চাবি কই? দেখছিস না মরে যাচ্ছে। একেবারে মরে গেলে শান্তি পাবি তোরা? একটা ভিতর বাচ্চাকে ভালোবেসেছি, সারা দিন খালি জ্বালায়। ওর জন্য কোথাও শান্তি পাই আমি? সারাক্ষণ আমার মাথার উপর নেচে বেড়ায়। মন আর মস্তিষ্ক দুটি আমার শত্রু। বেয়াদবের বাচ্চাগুলো আমার ভিতরে থেকে আমার সাথেই বেমানি করে। সারাক্ষণ পারু পারু করে। কেন পারু পারু করতে হবে কেন? পারুকে ছাড়া একটা দিনকে থাকা যায় না? মন চাচ্ছে মাথার বুক বরাবর একটা একটা করে শুট করে মস্তিষ্ককে ঠান্ডা করে দিই। বেমানগুলির জন্য কথার খেলাপ করতে হচ্ছে আজ। 24 বছরের জীবনে জোহান মির্জাকে এতটা পাগল হতে দেখেছিস? বেয়াদবের বাচ্চা আমাকে পাগল বানিয়ে এখন পাগল উপাধি দিয়ে দূরে সরে যাওয়ার পায়তারা করছে। মন চায় থাপড়ে গাল লাল করে দে। নেহাতি ভালোবাসি, তোর রং করে অনেক আগেই বের করে দিতাম। বিহান এবার শব্দ করে হাসল। আল্লাহ তার অধৈর্য ভাইটার ধৈর্য একটু বাড়িয়ে দিক। ওই মেয়ে কি জানে স্বয়ং দীপ মির্জা তার জন্য কতটা পাগলামি করছে? জানলে বোধহয় মেয়েটার জীবন ধন্য হয়ে যেত। এক লহমায় নিজের মনকে দীপের মাঝে সঁপে দিত। বিহানকে হাসতে দেখে দীপ ওর কলার ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ল। কেউ বোধহয় তার জ্বালাটা বুঝতে পারছে না, তাই তো ওই ইঁদুরের বাচ্চা তাকে পাগল বলেছে। মন তো চাচ্ছে পাগলামি করতে করতে ওই ইঁদুরের বাচ্চাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে সকল চিউ চিউ একেবারে মিটিয়ে দিতে। উফ, বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখানে পারু কখন মাথা রাখবে? কখনোই নাজুক শরীরটা তার বাহুডোরে মিশে যাবে। বাইকের চাবির শব্দে ওর ভাবনার সুতো কাটল। বিহান তার সামনে বাইকের চাবি ঝুলিয়ে রেখেছে। দীপ খপ করে ধরে নিল সেটা। পরপর বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই বিহান গলা উঁচিয়ে বলল, কে যেন বলেছিল আমি পারুর কাছে গেলে মাহিদ মির্জা আমার বাপ না। কে যেন বলেছে, ঠিক মনে করতে পারছি না। কে বলেছে রে জোহান? তুই কিছু জানিস? দীপ থমকে দাঁড়িয়ে সমান তালে গলা উঁচিয়ে বলল, আমার বাপের নাম শাহিন মির্জা। তোর মন চাইলে মাহিদ মির্জাকে বাপ ডাকতে পারিস। উনি তো সারাক্ষণ তোর গুনগান গায়। তোর বাপ মাহিদ মির্জাকে বলে দিস ওনার বৌমা এখনো বেয়াদবি করছে। যেদিন বেয়াদবটা ঠিক হবে সেই দিন বাড়ি নিয়ে আসবো। বৌমাকে বাড়িতে আনো বলে যেন আমার কান মাথা গরম না করে। বলেই গটগট পায়ে চলে গেল দীপ। তার এখন অক্সিজেনের প্রয়োজন। পারুর বাচ্চাকে একটাবার কাছে পেয়ে নি। সারাদিনে যতখানি দম বন্ধ লেগেছে তার সব অক্সিজেন একসাথে গ্রহণ করে নিবে। অবাধ্য প্রেমিকার অবাধ্যতা যদি সে না ছুটিয়েছে তাহলে তার নামও দীপ জোহান মির্জা না। ওকে যেতে দেখে বিহান হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। ঠিক হয়েছে, মেয়েটা শান্ত হলো ঘাড়তারা। আর ঘাড়তারার সাথে ঘাড়তারাকেই মানায়। তারই ঘাড়তারা ভাইটাকে কেমন পাগলের মতো নাচাচ্ছে মেয়েটা। বাপরে, বলতে হবে মেয়েটার দম আছে, নয়তো দীপ জোহান মির্জার মতো মানুষ কিনা কথার খেলাপ করে তার কাছে ছুটে যাচ্ছে। যাই হোক, তারা তাদের মতো প্রেম করুক। বিহান এখন তার মেধারানীর সাথে কথা বলবে। অনেকক্ষণ যাবৎ তারও প্রেম পাচ্ছে, শুধু ভাইয়ের মন খারাপ বলে প্রেমটুকুন করতে পারছিল না। বারবার ফোন বাজছে, তুলছো না কেন? দেখতে পাচ্ছ না পড়তে বসেছি? হয় কল ধরো, নয়তো বন্ধ করে রেখে দাও। আদিবার ধমকে কেঁপে উঠল পারমিতা। মন জুড়ে অভিমান জমল। সবাই শুধু তাকে ধমকায়, ওই লোকটাও ধমকায়। কাল তো চুলেও ধরেছে, এরপর নিশ্চয়ই মারধর করবে। জানা কথা, রাজনীতিবিদরা কখনো ভালো হয় না। হয়তো এখনও মারবে বলেই তাকে কল করতে থাকুক। সে ওই লোকের কল ধরবে না, আর না ওই লোকের কোনো কথা শুনবে। যা খুশি করুক, মারতে মারতে পুরো পৃথিবীর সবাইকে খুন করে দিক। সে ওই লোকের মুখটা অবধি দেখবে না। মন যতই চাক তবুও যাবে না ভেবেই ফোনটা বন্ধ করে দিল। সময় পেরোতেই ওই দিনের মতো আবারও হল সুপারের আগমন। হল সুপারকে দেখে ভয় পেল পারু। তার মানে ওই লোক এখানে আসবে? উফ, আল্লাহ রহম করেন। এই লোক এমন কেন? নিজেই না বলেছিল তার কাছে আসবে না, তাহলে এখন কেন আসছে? নিজের দেওয়া কথা নিজেই রাখতে জানে না, পাগল লোক একটা। আবার পারু পাগল বললেই দোষ হয়ে যায়? আজও বলে দিবে আসুক একবার। এমন কথা বলে দিবে যেন রাগে আর কখনো তার সামনে না আসে।
পারুর ভাবনাই ঠিক হলো। হল সুপার কাজের বাহানা দিয়ে সিমি আর আদিবাকে নিয়ে চলে গেল। প্রথমে মনে মনে শক্ত থাকলো, এবার ভয়ে হাত পা কাঁপছে পারুর। লোকটা যদি তাকে সত্যি সত্যি মারে। মিনিটের মাথায় দরজা খুলে ভেতরে ঢুকলো দীপ। পারু ভয়ে গুটি সুটি মেরে বিছানার এক কোনায় বসেছিল। বিধ্বস্ত দীপকে দেখে হাড় হিম হয়ে এলো তার। লোকটার এই অবস্থা কেন? ফর্সা মুখটা পুরো লাল হয়ে গিয়েছে, ধূসর রঙা বিড়ালের ন্যায় চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে, শার্টের বোতাম এলোমেলোভাবে লাগানো। পারুর ইচ্ছে করলো দীপের মলিন মুখটা ছুঁয়ে দিতে, একটু আদর করে জিজ্ঞেস করতে, কি হয়েছে আপনার? আমাকে ছাড়া খুব কষ্ট পেয়েছেন কি? কিন্তু সাথে সাথেই মন জুড়ে বয়ে গেল বিষাদের হাওয়া। ওই ছেলেগুলোর কথা মনে আসতেই তীব্র ঘৃণায় আবারও মুখ ফিরিয়ে নিল। ওর মুখ ফিরিয়ে নেওয়াটা সহ্য হলো না দীপের। তেড়ে এসে পারুর হাত ধরে বিছানা থেকে নামিয়ে দিল। পারু হাত ছাড়াতে মুচড়ামুচড়ি করে বলল, হাত ছাড়েন। এখানে কেন এসেছেন শুনি? আপনি না বলেছেন আমার কাছে আর আসবেন না, তাহলে কেন আসলেন? অসহ্য লোক একটা। পারুর হাত দুটো একসাথে করে পেছনে নিয়ে মুচড়ে ধরতেই ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা। দীপ ওকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কল ধরলি না কেন? কাহিনী করিস? তোর নাটক দেখবো বলে এসেছি এখানে? আমাকে তোর মানুষ মনে হয় না? জীবনটা বরবাদ করে দিচ্ছিস বেয়াদবের বাচ্চা। মারলে একেবারে মেরে ফেল। এরকম ইগনোর করছিস কেন? হাতের ব্যথা, দীপের বিধ্বস্ত চেহারা আর নিজের মনে টানা পোড়ন সামলাতে না পেরে ঝরঝর করে কেঁদে দিল পারু। আজ ওকে কাঁদতে দেখেও মায়া হলো না দীপের। কেন মায়া করবে সে? এই মেয়ে তো তার প্রতি এক টুকরো মায়া দেখায় না। তার যে বুকে ব্যথা হচ্ছে সেই খোঁজ নিয়েছে এই মেয়ে? নেয়নি তো। নেয়নি যখন, তখন সেও মায়া দেখাবে না? পারু ফোপাতে ফোপাতে বলল, আপনাকে মারবো কেন? আপনি আমায় মেরে দিন। আপনি না মারলে নিজেই মরে যাব, তাও আপনার কাছে যাব না, বুঝলেন? আপনি একটা অমানুষ। কেন মারলেন ছেলেগুলোকে? বলুন, ওরা কি করেছে আপনাকে? আমি নাচাতে আপনার কয় কোটি টাকা লস হয়েছে বলেন। কেন করলেন এমনটা? এসব করে আমার মন পাবেন? পাবেন না। আমি গ্রামের সাদা সিধা মেয়ে। আমি ভালোবাসলে অত্যন্ত ভদ্র সভ্য মায়াধর ছেলেকেই ভালোবাসবো। আপনার মতো অমানুষ। আর বলতে পারল না মেয়েটা। তার আগেই ওর মুখ চেপে ধরল দীপ। মুখের ব্যথায় ছটফট করে উঠল পারু। দীপ ওর মুখটা একদম নিজের মুখ বরাবর এনে হিসিয়ে বলল, তুই নাচনে বলি? তুই নাচনে বলি? রাস্তার মেয়ে তুই? তোকে নাচাবে কেন বল আমাকে? আমার সামনে বয়ন মারো তুমি? বয়ন মারাও? তুই নাচাতে আমার কোটি টাকা নষ্ট না হলেও আমার ভালোবাসার সম্মান নষ্ট হয়েছে। তুই কেন নাচবি সেটা বল বেয়াদব। এসব নাচানাচি তোকে শেখাইছে কে? তার নাম বল। তার অবস্থাও খারাপ করে দেবো আমি। আমার পারু হাজার লোকের সামনে কেন নাচবে? তার কৈফিয়ত আগে দে, তারপর আমি ওদের মরার কৈফিয়ত দেব। বেয়াদবের বাচ্চা, তোর কাছে আসছিস শান্তির জন্য, আর তুই সর সামনে থেকে। বলতে বলতে পারুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। আকস্মিক ধাক্কার ফলে বেডের এক কোণায় ধাম করে পড়ল পারুমিতা। শক্ত কাঠের সাথে হাতে বাড়ি খাওয়ায় ওমা শব্দ করে কোকিয়ে উঠল। এতটা ব্যথা পাওয়ার পরও দীপ এগিয়ে গেল না। মরে যাক এই বেয়াদবের বাচ্চা, নিজের সম্মান তো বজায় রাখতেই জানে না, আবার আসে গলাবাজি করতে। তবে পারু হাতে ব্যথা পেয়েছে, ভাবতে গেলেও দীপের বুকে ব্যথা হচ্ছে। ঠাডা পড়া জীবন তার, শরীরের একটা অঙ্গ তার কথা শোনে না। সব কয়টা বেইমান, সব কয়টা শুধু পারুর নাম জপে। ইচ্ছে করে নিজের অঙ্গ পতঙ্গ ছিঁড়ে খুবলে শেষ করে দিয়ে হলেও এই অবাধ্য প্রেমিকার নাম জপা বন্ধ করে দিতে। যেই ভাবা সেই কাজ। তেড়ে গিয়ে টেবিলের উপরে রাখা গ্লাসটা দেয়ালে বাড়ি দিয়ে ভেঙে ফেলল। দীপের আহিন কাণ্ডে ভয়ে ধরফরিয়ে উঠল পারু। দীপ কি তবে সত্যিই তাকে মেরে ফেলবে? ওর ভাবনাকে ভুল প্রমাণ করে ভাঙা গ্লাসটা হাত দিয়ে চেপে ধরল দীপ। সাথে সাথে হাত থেকে গলগল করে রক্ত পড়া শুরু হলো। এসব দেখে আরও ভয় পেল পারমিতা। তবে দীপের হাতের কথা ভেবে অপরাধ বোধে তার কাছে যেতে নিলে দীপ ধমকের স্বরে বলল, থেমে যা, আমার কাছে আসবি না। মাথা খারাপ হয়ে গেছে বড়, কাছে এলে একদম খুন করে রেখে যাব বলে দিলাম। আমাকে তোর বেহায়া মনে হয়? তোর মতো হাজারটা মেয়ে তুড়ি দিলে দীপ মির্জার পায়ের তলায় এসে ভিড় জমাবে, আর তুই আমাকে দিমাগ দেখাস? ওই ছেলেগুলো তোর কি লাগে? জামাই হয় তোর? ওদের জন্য এত দরদ দেখাস কেন? যা তবে তুই তোর জামাইদের সাথে গিয়ে নাচ। তোর মতো সস্তা নারী আমার চাই না।
আজকের পর যদি আমি তোর কাছে এসেছি তাহলে তুই বলিস তোর কাছে আমি মরে গেলেও আসবো না। আই রিপিট, মরে গেলেও না। আর না তুই আমার কাছে আসবি। আমি মরে গেলে তুই দেখতেও যাবি না আমাকে, বলছিস? মাথায় ঢুকিয়ে নে এটা। দেব মির্জা আর তোর কাছে আসবে না, তুই ডাকলেও না, কোনো অবস্থাতেই না। বলেই গ্লাসটা ছুঁড়ে মেরে বিধ্বস্ত পায়ে রুম ত্যাগ করলো। তাকে কেউ বোঝে না, কেউ না। বুঝবে কেন? সে তো অমানুষ। পারু কি একটাবার পারতো না অধিকার দেখিয়ে বলতে, আপনি আসবেন, বারবার আসবেন, আমি চাইলেও আসবেন, না চাইলেও আসবেন? বলল না পারু। দীপের ভালোবাসা বুঝলো না। ভাবতে ভাবতে চোখের কোণে জমা পানিটুকুন রক্তাক্ত হাত দিয়ে মুছে নিল। দীপ চলে যেতে পারু হাঁটু মুড়ে বসে পড়ল। তার নিজেকে খুব অসহায় লাগছে। মন চাচ্ছে ছুটে গিয়ে দীপকে আটকে দিতে, কিন্তু পারছে না। মন মস্তিষ্কের নীরব যুদ্ধে সে পরাজিত সৈনিক। মনের সাথে সাথে আজ মস্তিষ্কও বলছে, দীপ তো ভুল কিছু বলেনি। পারু, তুই সস্তা। তুই যেহেতু হাজার পুরুষের সামনে নাচতে পারিস, সেও তো তুই সস্তা। কোথায় তোর সম্মান? কোথায় তোর বাবার দেওয়া শিক্ষা? শুধু কয়েকজন মানুষের রিকোয়েস্টে তুই এত বড় ভুল কি করে করতে পারলি? শুধু দীপ কেন, তোর বাবাও যদি বিষয়টা জানতে পারে তাহলে বাবার কাছে তোর মুখ থাকবে? বাবাও তোকে সস্তা বলবে, যেমনটা দীপ বলেছে। আচ্ছা, দীপ কি আর পারুকে ভালোবাসবে না? ভুলে যাবে? অন্য কাউকে ভালোবাসবে? উফ, আর ভাবতে পারছে না পারু। অতিরিক্ত টেনশনে তার মাথা ব্যথা করছে। আজকের ব্যথাটা একটু বেশি মনে হচ্ছে। তাই উঠে গিয়ে ব্যথার ট্যাবলেট নিল, সাথে একটা ঘুমের ট্যাবলেটও খেলো। ওর যখন মাথা ব্যথা করে তখনই ঘুমের ওষুধ খায়। আসলে পারু মাথা ব্যথা একদমই সহ্য করতে পারে না, কেমন যেন অসহ্য লাগে। তাই মাথা ব্যথা যেন সহ্য করতে না হয়, তাই ব্যথার ট্যাবলেট আর ঘুমের ট্যাবলেট একসাথে খায়। ঘুমিয়ে গেলে তো আর ব্যথা অনুভব হবে না, তখন কষ্টও হবে না। 18-3-2019 কেটে গিয়েছে 5টা দিন। এই 5 দিনে পারু আর দীপের একটা বারও দেখা হয়নি। পারু যতটা সময় ক্লাসের বাইরে থেকেছে প্রতিটা সময় শুধু দীপকেই খুঁজেছে। পারু ভেবেছিল সেদিনের মতো দীপ আবারও তার কাছে আসবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে দীপ এলো না। তার কাছে আসা তো দূর, তাকে ক্যাম্পাস, ক্যান্টিন, এন্ট্রি গেট কোথাও দেখা যায়নি। পারুর কেমন দম বন্ধ হয়ে আসছে। একটা লোক যখন প্রতিদিন তাকে নানানভাবে বিরক্ত করত তখন তার খুব বিরক্ত লাগতো, আর এখন যখন লোকটা বিরক্ত করা ছেড়ে দিল তখন যেন আরও বেশি বিরক্ত লাগছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে পারুর। কই চলে গেল লোকটা? পারুর কথা কি তার একটুও মনে পড়ে না? সত্যি কি আর কোনো দিন পারুর কাছে আসবে না? ভালোবাসার আবদার জানাবে না? আদর করে অবাধ্য প্রেমিকাও বলে ডাকবে না? অধিকার খাটিয়ে জড়িয়ে ধরবে না? বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে চোখ বুঝে বলবে না ভালোবাসি? আর কখনোই মাঝ রাস্তায় সেই মেয়েটিকে দিয়ে এক থোকা ফুল পাঠাবে না? পারুকে দিয়ে জোর করে বেব ডাকাবে না? আচ্ছা, এরপর কি উনি অন্য কাউকে ভালোবাসবেন? পারুকে আর কখনো দেখতেও চাইবে না? দেখবে কেন? পারু তো সস্তা হয়ে গিয়েছে। সে তো রাস্তার মেয়ে, আর সস্তা রাস্তার মেয়ে তো দীপের চাই না। সে ভালোবাসলে একটা আত্মসম্মানওয়ালা মেয়েকে ভালোবাসবে। পারু আর ভাবতে পারল না, চোখ ফেটে জল গড়ালো। আজ 5 দিন যাবৎ পারু ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। কি করবে? তার যে ঘুম হয় না। সারাক্ষণ দীপের মুখটা ভাসে। ইচ্ছে করে ছুটে গিয়ে নিচ থেকে দীপের বাহুডোরে লুটিয়ে পড়তে, বুকের পাশে মুখ গুজে বলতে, আমি হেরে গিয়েছি, আপনার ভালোবাসার কাছে হেরে গিয়েছি খারাপ পুরুষ। আমি আপনার থেকে এভাবে ইগনোর পেতে পারছি না, কষ্ট হচ্ছে খুব। সেসব ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো পারু। এই 5-5টা রাত তার এভাবেই কেটেছে। পারু কষ্ট খুব ভয় পায়। শরীর আর মনকে কষ্টে থাকতে দেখতে পারে না, তাই কষ্ট পাবে না বলে সামান্য মাথা ব্যথা হলো সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আর এটা তো মনের ব্যথা। এই ব্যথা কমাতে ঘুমের ওষুধ বড্ড প্রয়োজনীয় জিনিস। তাই তো ঘুমের ওষুধকে রাতের সঙ্গী করে নিয়েছে সে। 1-4-2019 এখন আর ভার্সিটিতে যাওয়ার মুড পায় না পারু। গেলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, তবুও পড়ালেখার খাতিরে যেতেই হয়। এতদিন দীপের দেখা না পেলেও আজ ক্যাম্পাসে পা রাখতেই দীপ আর তার গ্যাংকে দেখতে পেল। লোকটা এখনও সিগারেট খাচ্ছে আর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একটা মানুষ এত সিগারেট কিভাবে খেতে পারে পারুর জানা নেই। আজ 6 দিনের মাথায় দীপকে দেখে পারু নিজেকে আটকাতে পারল না। পাশে দাঁড়িয়ে থাকা মেধার হাত ধরে জিজ্ঞেস করলো, মেধা, বিহান ভাইয়ের কাছে যাবে? পারুর কথায় চোখ উঁচিয়ে চাইল মেধা, ভ্রু নাচিয়ে বলল, কেন বলো তো? আমার তো ওই লোকের সাথে দিন রাত 24 ঘন্টাই দেখা হয়।
এখন দেখা করতে যাব কেন? পারু কি বলবে ভেবে পায় না। সে তো বিহানের কাছে নয়, দীপের কাছে যেতে চায়, কিন্তু সেটা তো মুখ তুলে বলতে পারবে না। বললেই মেধা সেটা নিয়ে মজা উড়াবে কিংবা লজ্জায় ফেলার চেষ্টা করবে ভেবেই আমতা আমতা করে বলল, না মানে সেদিন তো বিহান ভাইকে গিফটটা দেওয়া হয়নি, তাই আর কি। চলো না গিফটটা দিয়ে আসি। মেধা চোখ ছোট ছোট করে তাকালো, পরপর কি ভেবে যেন ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল, চলো তাহলে গিফটটা দিয়ে আসা যাক। বলেই পারুর হাত ধরে এগিয়ে গেল। পারু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস আগে আগে এই কলমটা কিনে রেখেছিল, যদিও সে জানতো না এই কলমটাই তাকে দ্বীপের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তবুও মনে মনে কলমটাকে দুটো চুমু ছুড়ল পারমিতা। সে কাছে গেলে নিশ্চয়ই দ্বীপ কিছু না কিছু বলবে, কিছু না বলুক সামনাসামনি একটু দেখা তো হবে। এই অনেক। দ্বীপরা যেহেতু ক্যাম্পাসের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল, ওদের কাছে পৌঁছাতে পারমিতাদের মিনিটখানিক সময় লেগেছে। মেধা পারুকে নিয়ে একদম বিহানদের সামনে গিয়ে দাঁড়াতেই গ্যাংয়ের সকলে সম্মানের সহিত গলা উঁচিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? মেধা হেসে ফেলল। এরা সর্বকালেই তাকে ভাবি বলে সম্বোধন করে। মেধা মাথা ঝাঁকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো? সবাই মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে সেখান থেকে প্রস্থান নিল। এখানে আপাতত থাকা নিষিদ্ধ। ভাই ভাবিরা যখন কথা বলে তখন তারা সর্বদাই সেখান থেকে প্রস্থান নেয়। ভাই ভাবিদের কত পার্সোনাল কথা থাকতে পারে, সেসব তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায় না, তাই না? সবাই যেতেই মেধা এবার বিহান আরেকবার দীপকে দেখে বিহানের উদ্দেশ্যে বলল, পারু তোমায় কিছু দিতে চায়। বিহান অমায়িক হেসে পারুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কি দিবেন ভাবি, দিয়ে দেন। ভাবি ডাক শুনে লজ্জা পেল পারমিতা। তেল চকচকে গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। ও কিরকম লজ্জা পেতে দেখে মেধা আর বিহান একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। পারমিতা ব্যাগ হাতড়ে কলমটা বের করে এগিয়ে দিতে বিহান সহাস্যে সেটা গ্রহণ করে দীপকে শুনিয়ে শুনিয়ে বলল, থ্যাংক ইউ ভাবি, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে আবারও গিফট করবেন। সেদিন তো একজন আমার গিফটটা একদম ছিনিয়ে নিয়ে পকেটে পুরে রেখেছিল, তাও আবার বুক পকেটে, যেন ওইগুলো তার হৃৎপিণ্ড। যাই হোক ভাবি, আপনি কি এখানে একটু দাঁড়াবেন? আমি মেধার সাথে একটু দূরে গিয়ে কথা বলি। পারু মাথা ঝাঁকিয়ে সায় জানালো। সে তো এরকম কিছুই চাচ্ছিল, সবাই দূরে চলে গেলে সে দীপের সাথে একটু আলাদা কথা বলতে পারবে। মেধা আর বিহান কিছুটা দূরে চলে যেতে পারু মাথা উঁচিয়ে দীপের দিকে তাকালো। দীপ গাছে হেলান দিয়ে অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে। পারুর কী যে রাগ লাগলো, মন চাচ্ছে টান দিয়ে মুখ থেকে সিগারেটটা কেড়ে নিতে, কিন্তু সাহসে গোলালো না। আর সাহস থাকলেও তার তো সেই অধিকার নেই। দীপ তাকে অধিকার দিতে চাইলেও পারু সেটা গ্রহণ করতে চায়নি। এখন সে নিজেই অধিকার পাওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। পারু দুপা এগিয়ে দীপের সামনে দাঁড়ালো। দীপ একবার পারুকে আর চোখে দেখে আবার অন্যদিকে তাকিয়ে সিগারেট খাওয়ায় মন দিল। এই পর্যায়ে এসে সে আবারও সেদিনের মতো সিগারেট অনেক সময় ধরে টেনে ধোঁয়া গিলে নিতে থাকলো। সেসব দেখে পারুর রাগ আরও বাড়ল। মরবে নাকি এই লোক? সব সময় এমন করে কেন? পারুর রাগ হলেও সে রাগ দেখাতে পারছে না। কতদিন পর দেখলো লোকটাকে। মুখ চোখ কেমন মলিনতা বিরাজ করছে, মায়াবী চোখজোড়া লাল হয়ে ফুলে আছে, খাড়া নাকটাও লাল, জামরাঙা ঠোঁট দুটো কালচে রং ধারণ করেছে। আচ্ছা, লোকটা কি কেঁদেছে? ছেলেরা কাঁদে নাকি? কাঁদতেও পারি। পারু তো আগে থেকে দীপকে ভালোবাসেনি, তবু এই 5 দিনে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর লোকটা তো তাকে পাগলের মতো ভালোবাসে। তাহলে ওনার না জানি কেমন লেগেছে এই 5 দিন। পারু গলা উঁচিয়ে হালকা ধমকের স্বরে বলল, ধোয়া গিলে নিচ্ছেন কেন? মরার শখ হয়েছে? দীপ কিছু বলল না, আগের মতোই অন্যদিকে ফিরে রইল। আপনাকে আমি কিছু বলছি, কথার উত্তর দিচ্ছেন না যে? দীপকে উত্তর দিতে না দেখে পারুর খুব মন খারাপ হলো। উনি কি আর ওর সাথে কথা বলবে না? পারু একবার দীপের হাতের দিকে তাকালো। 5 দিন আগে হাত কেটে গিয়েছিল, এখনও অনেক জায়গায় দাগ পড়ে জখম হয়ে রয়েছে। পারু আবারও মিনমিনে স্বরে বলল, হাতের অবস্থা কেমন? এখনও ব্যথা করে? দীপকে এখনও কিছু বলতে না দেখে পারু অসহায় কণ্ঠে শুধালো, আমার সাথে আর কথা বলবেন না? পারু কণ্ঠে অনুতপ্ততা ঢেলে বলল, ওই দিনের করা কাজের জন্য আমি সরি। আসলে বিষয়টা নিয়ে আমি অতটা গভীরভাবে ভাবিনি। যখন ভাবলাম তখন আমি আমার অপরাধটা বুঝতে পেরেছি। আমি আর কখনো এরকম করব না, প্রমিস।
পারুর বলতে ইচ্ছে করলো, দীপ যেন আবার আগের মতো হয়ে যায়, কিন্তু পারল না। ওই কথাটা বললে নিশ্চয়ই দীপ ওকে বেহায়া ভাববে। পারু দীর্ঘ বাক্য ব্যয় করে থেমে যেতেই দীপ পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিল। ওপাশ থেকে কল ধরতেই দীপ সিগারেটটা দূরে ছুঁড়ে মেরে বলল, আম্মু, বিয়ে করার জন্য মেয়ে দেখতে চেয়েছিল না? দেখা শুরু করো। বিয়ে করতে কোনো আপত্তি নেই আমার। আর হ্যাঁ, খেয়াল রেখো, মেয়ে সুন্দর হোক বা না হোক, নাচনিওয়ালি যেন না হয়। ওসব হাজার পুরুষের সামনে নাচানাচি করার সস্তা মেয়েদের আমার পছন্দ না। লাস্টের কথাটা পারুর দিকে তাকিয়ে বলল। পারুর চোখে উপচে পড়া জল। দীপ কি তবে সত্যি আর তাকে ভালোবাসবে না? ভুলে যাবে? ভুলে যাবে কি? ভুলেই তো গিয়েছে। পারু তো সস্তা, নাচনেওয়ালি, হাজার পুরুষের মাঝে নেচে বেড়ায়। তার মতো সস্তা মেয়ে তো দীপের পছন্দ না। ভালোই হয়েছে, দীপ বরং একটা ভালো আত্মসম্মানী মেয়ে খুঁজে নিক, যে তাকে খুব ভালো রাখবে, খুব শান্তিতে রাখবে। তার মতো এত ইগনোর করবে না, কষ্ট দিবে না। দীপ অন্য কাউকে ভালোবাসবে ভেবে আরও কান্না পাচ্ছে তার। কান্না আটকাতে একটা বড় সড়ো ঢোক গিলল পারু। হালকা শ্বাস টেনে নিজেকে সামলে দীপের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, বিয়ে করছেন? ভালোই হবে, আপনার অত্যাচার থেকে মুক্তি পাবো। দীপ এবারও প্রতি উত্তর করার প্রয়োজন মনে করল না। পারুকে এক প্রকার না দেখার মতো করেই সেখান থেকে চলে গেল। পারু অসহায় চোখে দীপের প্রস্থান দেখল। তার বুকের ভেতর তাণ্ডব চলছে। এত এত প্রায়োরিটি দেওয়া মানুষটা হুট করে ইগনোর করলে বুঝি এমনই কষ্ট হয়। পারু আর চোখের পানি ধরে রাখতে পারল না। নাক টেনে টেনে নিজের কান্নাকে দমাতে চাইলেও কোনো লাভ হলো না। দীপ বিয়ে করছে, কদিন পর সংসারও করবে, অন্য কাউকে ভালোবাসবে। এসব মানা খুব কঠিন হয়ে পড়েছে পারুর জন্য। তার এখন কি করা উচিত? নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বেহার মতো দীপকে ফিরে আসতে বলা উচিত? না না, সে এটা পারবেই না। পারুর ভাবনার মাঝে তার কাঁধে হাত রাখলো মেধা। পারু তাড়াহুড়া করে চোখ মুছে মেধার দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, কথা বলা শেষ, চলো তাহলে যাওয়া যাক। পারুর কথায় মেধা মলিন হেসে বলল, ভাইয়ের সাথে কিছু ঠিক হয়নি তাই না? আমি বুঝতে পারছি তুমি ভাইয়াকে পছন্দ করো, সব ঝামেলা মিটিয়ে নাও পারো। ভাইয়াও তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছে। পারু বিনিময়ে মৃদু হেসে বলল, তোমার ভাইয়া বিয়ে করছে মেধা, তাকে আমার হয়ে অভিনন্দন জানিয়ে দিও। আমি তার যোগ্য না, সে ভালো থাকুক। মেধা নিজেকে পাগল পাগল লাগলো। ওদিকে ভাইয়া বাড়িতে সারাদিন ভাঙচুর করে, খাওয়া দাওয়া ছেড়ে সিগারেট মদ নিয়ে পড়ে থাকে। এদিকে পারু কষ্ট চেপে ভালো থাকার অভিনয় করছে। মেধা পারুকে বোঝানোর মতো করে বলল, তোমরা দুইজন যদি এরকম জেদ করো কিছুই ঠিক হবে না পারু। দোষটা যেহেতু তোমার, সেহেতু তোমার কম্প্রোমাইজ করাই উচিত। পারুর খুব কান্না পাচ্ছে। সে কান্না আটকানোর চেষ্টা করে বলল, আমি সস্তা নাচনেওয়ালি মেধা, তোমার ভাইয়া সস্তাদের পছন্দ করেন না, তাই আমি আর কথা বাড়াতে চাই না। সে তার মতো থাকুক, আমি আমার মতো। আমাদের মাঝে তো তেমন কিছুই হয়নি, শুধু একটা মাসের পরিচয়, এই যা। উনি আমাকে ভদ্র ভালো মেয়ে মনে করে ভালোবেসেছেন। যখন দেখলেন আমি ওনার ভাবনার থেকে আলাদা, অমনি দূরে সরে গেলেন। এর মাঝে না হয় আমি বোকা পারু তোমার ভাইয়াকে মন দিয়ে বসেছি। এটা আমার দোষ, এখানে সবটাই আমার দোষ, বুঝলে? মেধা জানো, একটা সরল সাদা সিধে মেয়ে সর্বদা ছন্ন ছাড়া বেপরোয়া পুরুষের মাঝেই আটকে যায়। কিভাবে আটকায় সে নিজেও জানে না, তবু আটকে যায়। সমস্যা নেই, তোমার ভাইয়া ভালো থাকুক, আমি সর্বদা ওনার মঙ্গল কামনা করব। বিবাহিত জীবনে সুখী হোক উনি। বলেই সামনের দিকে হাঁটা দিল পারু। আপাতত সে হোস্টেলে ফিরে যাবে। ভার্সিটিতে তার দম বন্ধ হয়ে আসছে। 22/4/2019। মাঝে কেটেছে আরও 3টে দিন। সর্বদা নিশ্চুপ থাকা পারু এখন আরও চুপচাপ হয়ে গিয়েছে। ভার্সিটিতে এলে সারাক্ষণ মনমরা হয়ে ক্লাসে বসে থাকে। তাকে জোর করেও ক্যাম্পাসে নিয়ে যাওয়া যায় না। ক্যাম্পাসে কিভাবে যাবে সে? ওখানে তো দ্বীপ আছে, যেই দ্বীপকে বিভা, সিমরান আর অথয়ের সাথেও প্রয়োজন ব্যথিত কথা বলতে দেখেনি পারু। সেই দ্বীপ এখন যে কোনো মেয়ের সাথে কথা বলে, হাসাহাসি করে, আড্ডা দেয়। পারু তো জানতই না দ্বীপ যে হাসতে জানে। এখন মেয়েদের দৌলতে সময় অসময় দ্বীপের হাসি দেখতে পায়। এই বিষয়গুলো কাঁদায় পারুকে। এত দহন সহ্য করার নয়। একটা সময় দ্বীপ কাছে এলে পারু বিরক্ত হতো। এমনকি দ্বীপের ভয়ে পারু ভার্সিটি ছেড়ে দেওয়ারও পণ করেছিল।
অথচ আজ দেখো ওই লোকটাকে কাছে পাচ্ছে না বলে পারুর ভার্সিটি নয়, বরং পুরো দুনিয়া থেকে বিদায় নিতে মন চাচ্ছে। দীপ যে তার মনটাকে এভাবে গ্রাস করে নিবে বিষয়টা খুনাক্ষরও টের পায়নি মেয়েটা। এখন কি করবে সে? এই দহনের শেষ কোথায়? তার কি মরে যাওয়া উচিত? মরে গেলে আব্বু আম্মুকে দেখবে কে? পারুর তো বড় কোনো ভাই নেই। পারু যখন ক্লাসে বসে হাজারো ভাবনায় বিভোর, তখন সিমি তার বান্ধবীদের নিয়ে পারুর ডিপার্টমেন্টে হাজির হয়। পারুকে মনমরা হয়ে মেধার কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখে সবাই টেনে হিঁচড়ে দুজনকে নিয়ে বের হয়। আজকে তারা পারুর মন ভালো করেই সারবে। প্রয়োজনে দীপ মির্জাকে টেনে হিঁচড়ে পারুর সামনে এনে ফেলবে। তবুও পারুর মন ভালো হওয়াই চাই, মানে চাই। বান্ধবীদের পাগলামিতে পারুও না করতে পারল না। অগত্যা সবার সাথে ফুচকা স্টলে গেল। আজ নাকি সবাই মিলে ঝালঝাল করে ফুচকা খাবে। পারুর অবশ্য এতে আপত্তি নেই কোনো। গ্রামের মেয়ে হওয়ার দরুন তার ঝাল খাওয়ার অভ্যাস আছে। ফুচকাওয়ালা মামা সবার জন্য ফুচকা বানিয়ে দিতেই যে যার মতো খাওয়া ধরল। অতিরিক্ত ঝাল হয় মেধা নাক মুখ কুচকে বলল, আল্লাহ, তোমরা এত ঝাল কিভাবে খাও? আমার তো হাওয়াই টাইট হয়ে যাচ্ছে। সেমি বলল, আমরা বরিশালের মেয়ে বোন, এরকম ঝাল খাওয়া আমাদের প্রতিদিনকার ব্যাপার। মেধা ঝালের তোপে নাক ডলতে লাগলো। তৎক্ষণাৎ বিচলিত পায়ে এগিয়ে এলো বিহান। ফুচকাওয়ালা মামার থেকে পানি নিয়ে মেধার দিকে এগিয়ে দিয়ে শাসিয়ে বলল, কি ব্যাপার, এত ঝাল খাচ্ছ কেন? দিব একটা ঠাটিয়ে। আকস্মাৎ বিহানকে দেখে ভরকে গেল সবাই। পরক্ষণে মেধার দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। পারু এদিক ওদিক তাকিয়ে দীপকে খুঁজলো। সারাক্ষণ তো বিহান ভাইয়ের সাথেই থাকে ওই লোক, তাহলে এখন কই গেল? এদিকে মেধা পানিটা খেয়ে আবারও লাল হয়ে যাওয়া নাকটা ডলে কান্না ছড়া কণ্ঠে বলল, আমার খুব ঝাল লাগছে, মনে হচ্ছে ঝালে ঝালে মরেই যাব। মেধার এহেন কথায় চোখ পাকিয়ে তাকালো বিহান। পরপর মেধার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, একটু নিরালায় চলো, ঝালটা কমিয়ে দিই। মেধার কাছাকাছি দাঁড়িয়ে থাকার দরুন বিহানের ফিসফিস করে বলা কথাটা কানে গেল পারুর। সে না চাইতো ঠোঁট প্রসারিত করে হেসে দিল। আজ বহুদিন পর একটু হাসলো মেয়েটা, তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হলো না। দীপকে মেয়ে নিয়ে ফুচকা স্টলে ঢুকতে দেখে পারুর মুখে আধার নেমে এলো। দীপ আর সেই মেয়েটার মধ্যকার বন্ডিং, কথা বলার ধরন দেখলে যে কেউ বলবে তারা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। পারু বিহানের দিকে তাকিয়ে কিছুটা নির্লজ্জের মতোই প্রশ্ন করল, ওনার সাথে থাকা মেয়েটা ওনার কি হয়? বিহান চোখ উঁচিয়ে ফুচকাওয়ালা মামার ওখানে দাঁড়িয়ে থাকা দীপ আর সাথের মেয়েটাকে দেখে ছোট করে বলল, ওর সাথে দীপের বিয়ে ঠিক হয়েছে, সামনের সপ্তাহে বিয়ে। বিহানের কথা শুনে মেধা অবাক হয়ে বিহানের দিকে তাকালে বিহান চোখের ইশারায় কিছু একটা বুঝালো। দমে গেল মেধা, আপাতত কিছুই বলার নেই। বিহানের কথা শুনে মলিন হাসলো পারু। দীপের সাথে থাকা মেয়েটা খুব ভদ্র, পরনে গোলাপি গাউন, পিঠ সমান চুলগুলো খুব সুন্দর, একদম সোজা হয়ে পড়ে আছে। গায়ের রঙও দীপের মতো ধপধপা ফর্সা। অন্যদিকে ফিরে থাকার দরুন চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে এক পাশ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা বড্ড সুন্দরী। পারু তো ওই মেয়ের ধারের কাছেও যায় না। ভালোই হয়েছে, দীপ যেমন সুন্দর তার বউ তেমন সুন্দরী। আল্লাহ ওদের সংসার জীবন সুন্দর করুক। পারু না হয় ভেসে যাক কচুরিপানা হয়ে। পারু আর থাকতে পারল না সেখানে। কাউকে কিছু না বলে সিমির হাতে ফুচকার প্লেটটা ধরিয়ে দিয়ে তাড়াহুড়া করে সেখান থেকে চলে গেল। সে আর কোনো দিন ভার্সিটিতে আসবে না, কালকেই বাড়ি চলে যাবে। এই ঢাকা শহরে আর না। রাত 11টা। ব্রিজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পারমিতা। তার পরনে দীপের দেওয়া সেই কালো শাড়ি, হাতে কালো রেশমি চুড়ি, কানে গলায় মাটির জুয়েলারি, তেল দেওয়া লম্বা চুলগুলো রাতের বাতাসে মৃদু গতিতে উড়ছে। এই ব্রিজটা ভার্সিটির খুব কাছাকাছি অবস্থান করছে। গল্পক্ষেত্রে দেওয়া এর কোনো সত্যতা নেই। পারুর হাতে থাকা বাটন ফোনটা তুলে খারাপ পুরুষ নামে সেভ করা নাম্বারে পঞ্চবারের মতো কল ঢুকালো। আল্লাহর অশেষ মেহেরবানিতে এইবার ওপাশ থেকে কল ওঠালো দীপ। পারমিতা তাড়াহুড়া করে সালাম দিল। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এক পর্যায়ে কান্না আটকাতে না পেরে ফুপিয়ে উঠল পারু। কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে একটু কথা বলবেন প্লিজ, শেষবার। পারু শব্দ তুলে কান্না করতে করতে বলল, আমার শরীরে খুব জ্বর, জ্বরে হাত পা কাঁপছে। ওপাশ থেকে শুধু শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এই শ্বাসের গতি পারুর চেনা। দীপ যতবার ওর কাছে এসেছে ততবারই এই শ্বাসের শব্দ অনুভব করেছে সে। পারু আবারও কান্না আটকাতে ফোপাতে ফোপাতে বলল, বুকেও ব্যথা করছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব।
ওপাশ থেকে এবার শব্দ ধেয়ে এলো। দীপ অত্যন্ত কর্কশ শব্দে উচ্চারণ করলো, আমাকে ডক্টর, আমাকে শোনাচ্ছিস কেন? নেক্সট টাইম আমাকে কল দিবে না, অসহ্য লাগছে তোকে। বলেই কল কেটে দিল। পারু অবাক হয়ে শুনল দীপের বলা কথাটুকু। পারুকে অসহ্য লাগছে দীপের? লাগবেই তো, সে তো আর পারুকে ভালোবাসে না। তার তো সুন্দরী হবু বউ আছে। পারু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল। অতীব ভীতু মেয়েটা সাহস করে ব্রিজের রেলিংয়ে উঠে দাঁড়ালো। জ্বরের তোপে হাত পা কাঁপছে। সেই কাঁপা হাতেই দীপের নাম্বারে একটা টেক্সট পাঠালো, বেব, আলবিদা। পরপর শরীরের থরথরে কাঁপুনি আর দুর্বলতায় ফোনটা ধরে রাখতে সক্ষম হলো না। সহসা ফোনটা হাত ফসকে পানিতে পড়ে গেল। চাঁদের আলোয় স্বচ্ছ পানি মুক্তোর ন্যায় জলজল করছিল। সেই পানিতে ফোনটা পড়তেই টুপ করে একটা শব্দ হলো। সেই শব্দখানা পারুর মনে সাহস জোগালো। সে একবার আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিয়ে আওড়ালো, আমায় মুক্তি দাও পৃথিবী। তুমি আগেই জানতে পারু কষ্ট সহ্য করতে পারে না, তবুও তাকে কষ্ট দিবে বলে পারুর জীবনে দীপের আগমন ঘটিয়েছিলে। পারু কষ্ট পেয়েছে, এবার তোমার স্বাদ মিটেছে তো? মিটে থাকলে আমায় এবার মুক্তি দাও, আমায় মাফ করবেন আল্লাহ। বলেই পানিতে ঝাঁপ দিল পারমিতা। সাথে সাথে শোনা গেল পারমিতার মরণ বিদারক চিৎকার। মরণ বিদারক চিৎকার দিয়ে গাল চেপে ধরল পারমিতা। ইস, গালটা জ্বলে যাচ্ছে। কোন দানবের হাড্ডি তার সব শক্তি পারুর গালে প্রয়োগ করেছে আল্লাহ মালুম। পারু চোখ উঁচিয়ে চর দেওয়া ব্যক্তির দিকে তাকানোর আগে গাল বরাবর আরও দুটো চর পড়ল। পরপর 3টা চর খেয়ে মাথা ঘুরে উঠল পারুর। পড়ে যেতে নিয়েও বহু কষ্টে নিজেকে সামলে নিল। গালের ব্যথায় কান্না করতে মন চাইল। সামনে দীপকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটা। এই লোক এখানে কি করছে? কখন এলো? আর উনি জানলেন কিভাবে সে যে এখানে আছে? পারু তো কিছুই বলেনি, শুধু বলেছে তার জ্বর আর বুক ব্যথা করছে। সেসব শুনে তো এই লোক তাকে অসহ্য বলে কল কেটে দিয়েছিল। তাহলে এখন বাঁচাতে এলো কেন? ওর মতো সস্তা মেয়েদের যখন এতই অপছন্দ, তাহলে এখন এত নাটকের কি হলো? মরে যেতে দিক। মন ভরা প্রশ্ন নিয়ে অবাক চোখে দীপের দিকে তাকিয়ে আছে পারমিতা। এদিকে পারুকে পরপর 3-4টা চর মেরেও শান্তি হচ্ছে না দীপের। সে ফাপড়ের ন্যায় শ্বাস টানছে আর নিজের রাগকে দমানোর চেষ্টা করছে। চাঁদের নরম আলো আর দূর থেকে আসে স্ট্রিট লাইটের আলোয় দীপের বিধ্বস্ত চেহারাটা দেখে পারু ফুপিয়ে উঠল। এত বড় অন্যায় করে এখন আবার ওকে কাঁদতে দেখে দীপ নিজের রাগকে দমাতে পারল না। তেড়ে গিয়ে পারুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। পরপর হাত দিয়ে মুখ চেপে ধরে হিসিয়ে বলল, কি করতে যাচ্ছিলে তুই? মরতে যাচ্ছিলে? মরবি তুই? মরতে চাস? বেয়াদবের বাচ্চা, তোকে আজকে আমি নিজ হাতে খুন করবো, তারপর নিজে মরবো। পারু সমানে ফুপিয়ে যাচ্ছে। কান্নার দমকে বারবার শরীর কেঁপে কেঁপে উঠছে। ওর কান্না দেখে মায়া হলো না দীপের। কত বড় সাহস এই মেয়ের! সে দীপকে একা রেখে পরপারে যাওয়ার পায়তারা করছে। এই মেয়ে কি আদৌ জানে দীপের বুকের ভেতর এখন কি চলছে? জানবে কি করে? এই মেয়ে কিছুই জানে না, কিছুই বোঝে না। শুধু জানে দীপকে আঘাত করতে, কষ্ট দিতে। রাগ সামলাতে না পেরে আরও শক্ত করে পারুর মুখ চেপে ধরল দীপ। ফাপড়ের ন্যায় শ্বাস টেনে বলল, তোমার বাচ্চা, আমাকে মেরে ফেল তুই। আমাকে মেরে তারপর যা খুশি কর। তোর মতো তেরা আমি আর একটাও দেখিনি, বিশ্বাস কর। এসে থেকে জীবনটা বরবাদ করে দিয়েছিস। তোর জন্য এক বিন্দু শান্তি অবধারিত নেই জীবনে। বলেই পারুকে ঝটকা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। পরপর ধপ করে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল। তার নিজেরই মরে যেতে মন চাচ্ছে। কোন ভুলে ইঁদুরের বাচ্চাকে ভালোবেসেছিল সে আল্লাহ মালুম। দীপকে বসে পড়তে দেখে পারু দীপের সামনে রাস্তায় বসে পড়ল। মেয়েটা কাঁদছে তো কাঁদছেই। দীপ নিজেকে সামলাতে চেয়ে পারুর দিকে তাকালো, কিন্তু সামলানো দায়। কোনো কিছু না ভেবেই পারুকে টেনে কোলের উপর বসিয়ে দিল। পারুর কি হলো কে জানে, সে ওসব লজ্জা, সংকোচ, ভয়, ভীতির ন্যায় অন্যায় ভুলে ছোট্ট বিড়াল ছানার ন্যায় দীপের বুকে মিশে রইল। দীপের বুকে মাথা রাখতেই সেখানে চলা তাণ্ডবের আভাস পেল পারমিতা। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। ঘন ঘন শ্বাস টানার ফলে সেই শব্দ তীব্র থেকে তীব্র হচ্ছে।
পারু মনোযোগ দিয়ে শুনল সেই ধুকপুকানি। পারুকে মিশে যেতে দেখে দীপর মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে, চোখ দুটো বন্ধ করে নিল। আজ কি হতে যাচ্ছিল ভাবতেই দীপের দম বন্ধ হয়ে আসছে। আল্লাহর অশেষ রহমত, পারু হল থেকে বেরিয়ে যেতে হল সুপার তাকে কল করে জানিয়েছিল, নয়তো আজ এই মেয়ে কোথায় থাকতো আর দীপ কোথায় থাকতো। ভাবতেই দীপের হাড় হিম হয়ে আসছে। দুজন দুজনের সাথে মিশে থাকার মাঝে কতটা সময় কেটেছে তারা কেউ জানে না। তবে অনেকটা সময় পেরোতেই পারু পিটপিট করে চোখ মেলে তাকালো। শুরুতে মনে শান্তির হাওয়া বয়ে গেল, এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই মাথাটা দীপের বুক থেকে তুলতে চাইল, কিন্তু দীপ ছাড়ল না, বরং হাত দিয়ে ওর মাথাটা আরও শক্ত করে চেপে ধরে আটকে দিল। বাধা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। কিছু সময় পেরোতেই পারু আবারও ওঠার চেষ্টা করলো। পরপর এমন করায় দীপ বিরক্তিতে সূচক বাক্য উচ্চারণ করে বলল, কি হলো, এত নড়িস কেন? মার খাবি? পারু কয়েকবার পলক ঝাপতে দীপকে দেখে নিল। কিছুক্ষণ আগে দীপের বলা কথাগুলো মনে হতেই শক্তি খাটিয়ে নিজেকে ছাড়াতে চেয়ে কাঁদতে কাঁদতে বলল, ছাড়েন আমাকে, এভাবে ধরলেন কেন শুনি? আমি তো আপনাকে বলিনি আমাকে বাঁচাতে আসতে, তাহলে আসলেন কেন? আমাকে মরে যেতে দিন, এই বিষাক্ত দুনিয়ায় শ্বাস নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার। দীপ অধৈর্যের মতো পারুর মাথাটা বুক থেকে তুলে ধরল। মেয়েটার কি পরিমাণ সাহস হলে দীপের কোলে বসে দীপের মুখের উপর এসব বলতে পারে। আজকে বাড়ি ফিরে বিহানের গালে গুনে গুনে 4টা চর বসাবে দীপ। সারাদিন খালি তার সামনে এসে বলতে থাকে, পারু শান্ত, বাচ্চা একটা মেয়ে, কিছু বোঝে না, এভাবে রাগারাগি করিস না। বিহান কি জানে এই মেয়ে কত বড় বেয়াদব আর পাষাণ? কিছু হলেই দীপের ইমোশন ধরে টান দেয়। তীব্র রাগে জেদে আবারও পারুর গাল চেপে ধরল দীপ। ওর মুখটা একদম নিজের মুখের সামনে এনে হিসিয়ে বলল, কি বললি তুই? মরবি? মরার এত শখ তোর? শয়তানের বাচ্চা, আরেকবার বল, আরেকবার উচ্চারণ করে দেখ। তারপর যদি তোকে কেটে কোটি কোটি করে নদীর পানিতে না ভাসিয়েছে, তবে আমার নাম দীপ সোহান মির্জা নয়। এমনি পরপর 3টা চর খেয়েছে, এখন আবার মুখ চেপে ধরায় কান্নার দমকে আর কিছু বলতে পারল না পারু। কাঁদছে তো কাঁদছেই। এদিকে জ্বরের তোপে পারুর শরীরের তাপমাত্রা তরতর করে বাড়ছে। দীপ সেটা অনুভব করতে কিছুটা নরম হয়ে এলো। পারুর দুগালে হাত বুলিয়ে পুরো মুখে পাগলের মতো চুম্বন করতে করতে বলল, আমার জান, আমার জান, পারো জান আমার, এরকমটা কেউ করে? ব্রিজের উপর উঠেছিলে কেন? যদি তোর কিছু হয়েছে তো আমি তখন কি করতাম বল? আমার কি হাজারটা বড় আছে যে একটা গেলে আরেকটাকে ভালোবাসবো? এত কষ্ট কেন দিস? আমার জন্য মায়া হয় না তোর? আমার কথা কি তুই কোনোদিন ভাববি না পারো? এত পাষাণ তুই, ভালোবাসো বলে যা কিছু করে ফেলবি, যেভাবে ইচ্ছা আঘাত করবি। আমি কি মানুষটা? আমার কষ্ট হয় না? পারু কান্নাটকে চোখের পলক ঝাপটে দীপের চোখে তাকালো ও বার কয়েক নাক টেনে বলল, আপনার কথা আমি কেন ভাববো? আপনার তো হবু বউ আছে, আমার মতো সস্তা আর নাচনেওয়ালি মরে গেলে আপনার কি আসে যায়? আপনি তো আমাকে চান না, আপনি সুশ্রী ভদ্র মেয়ে চান, আমি তো অভদ্র, তাই না? পারু নিজেকে নিজেই সস্তা বলেছে, এই জিনিসটা একদমই পছন্দ হলো না দীপের। বলার হলে সে বলবে সস্তা, নাচনেওয়ালি, খারাপ, আরও যা যা মন চাইবে সব বলবে, কিন্তু তার পারুকে সে ব্যতীত অন্য কেউ খারাপ বলবে সেটা মেনে নিবে না দীপ, কিছুতেই না, কখনোই না। সহসা পারুর চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, মুখে খই ফুটেছে, মুখ ভেঙে দেবো একদম। আমার পারু ভালো নাকি খারাপ সেটা আমি দেখব, তুই বলার কে? তোর কাছে জানতে চেয়েছি আমি। দীপের ধমক শুনতেও কেমন যেন ভালো লাগা কাজ করলো পারুর। দীপ তাকে প্রোটেক্ট করছে, তার মুখে তার সম্পর্কে বাজে কথা শুনতে চায় না। নিজে যত যাই বলুক, অন্য কেউ পারুর দিকে আঙ্গুল তুললে সেটা দীপ মেনে নিবে না। এরকম ভাবনা মনে আসতেই স্বভাবসুলভ আদরে হয়ে উঠল পারু, যেমনটা সে তার বাড়িতে থাকে। পারু দীপের বুকের কাছে শার্ট খামচে ধরে অভিমানী কণ্ঠে বলল, এখানে কি করছেন আপনি? বাড়ি ফিরে যান, অন্য মেয়ের কাছে এসেছেন জানলে আপনার হবু বউ রাগ করবে। পারুর করা আকস্মিক কাণ্ডে দীপ ভরকে গেল। মেয়েটার কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে? পারু তো এরকম করার মেয়ে না, তাহলে ওর সাথে এতটা মিশে যাচ্ছে কেন? ভালোটালো বেসে ফেললো নাকি? পারু কি তবে সত্যি দীপকে ভালোবেসে ফেলেছে? ভাবতেই দীপের চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। পারুর কাণ্ডে তার সব রাগ পানি হয়ে গেল। রাগ দেখানোর মতো করে হালকা শাসিয়ে বলল, তোকে তো বাড়াবাড়ি করার সাহস কে দেয় পারো? আমি বলেছি একবার যে আমার হবু বউ আছে।
পারু আবারও কেঁদে দিল। কাঁদতে কাঁদতে অভিমানী কণ্ঠে বলল, বিহান ভাই বললো তো ফুচকা স্টলে আসা মিঠা আপনার হবু বউ, তার সাথে আপনার সামনের সপ্তাহে বিয়ে। দীপ ঠোঁট কামড়ে মৃদু হাসলো। পরপর পারুর দিকে ঝুঁকে কপালে কপাল ঠেকিয়ে বলল, এর জন্য মরতে এসছিস? ভালো তো বাসিস না, তাহলে আমি বিয়ে করলে তোর কি আসে যায়? পারুর নাক টেনে নিজের কান্না আটকানোর চেষ্টা করে বলল, বাসি তো, খুব ভালোবাসি। আমি হেরে গেছি খারাপ পুরুষ। আপনার পাগলামিগুলো আমাকেও পাগল বানিয়ে দিয়েছে। আমিও এখন মানসিক রোগীতে পরিণত হয়েছি। আমাকে আপনার বুকের হসপিটালে অ্যাডমিট করাবেন প্লিজ। দীপ আরও শক্ত করে পারুকে নিজের সাথে মিশিয়ে নিল। চুলের ভাঁজে অসংখ্য চুমু দিতে দিতে বলল, পারু, আমার পারু, আমি ভাবতেও পারিনি আমার এই কদিনের দূরত্বে তোকে আমার এতটা কাছে এনে দেবে। আমি তোমায় ভালোবাসি সোনা, খুব ভালোবাসি। পারু দীপের গালে হাত ছুঁয়ে মলিন কণ্ঠে বলল, আমাকে ভালোবাসলে আপনার হবু বউয়ের কি হবে? তাকে বিয়ে করবেন না? দীপ হাত দিয়ে পারুর হাত ধরে তাতে চুমু খেয়ে আবারও নিজের গালে রেখে কিছুটা দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, করব, তাকেও করব, তোকেও করব। তারপর 2 বছর 2টো বউ নিয়ে আরামসে ঘুম দেব। ভালো হবে না? দুজন মিলেমিশে থাকবি আর আমার সেবা করবে। পারুর আগে হিসিস করতে করতে দীপকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। গায়ে জ্বর থাকায় বারবার তাল হারিয়ে পড়ে যাচ্ছে, তবুও জিদ্দে অজানা গন্তব্যে পা বাড়িয়ে বলল, আপনার আমাকে বেহায়া মনে হয় যে সতীনের ঘর করতে যাব? খারাপ পুরুষ একটা। 8টা দিন ধরে আপনার কাহিনী দেখে যাচ্ছি। মেয়েদের সাথে এত হাসাহাসি করতে হবে কেন? মেয়ে বাজ কোথাকার। দীপ উঠে গিয়ে পারমিতার হাত টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল। এতক্ষণ ভনিতা ছাড়া দীপের বুকে পড়ে থাকলো, এখন কেমন যেন অস্বস্তি লাগছে পারুর। লজ্জা সংকোচে পারছে না মাটির সাথে মিশে যেতে। দীপ ওর কোমর পেঁচিয়ে ওকে কিছুটা উঁচু করে নিজের পায়ের পাতার উপর দাঁড় করিয়ে দিল। পরপর চাঁদের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তার তেলবতীকে। মেয়েটার পরনে তার দেওয়া শাড়ি, গহনা, চুড়ি, চুলগুলো ছেড়ে রাখা। এত সুন্দর করে সেজেগুজে মরতে এসেছিল এই মেয়ে, কি বেয়াদব ভাবা যায়। সেদিন এত করে বলার পরও একটু সাজলো না, আর আজ কিনা মরবে বলে এত সুন্দর করে সেজে এসেছে। অবাধ্য প্রেমিকা একটা। মনে মনে রাগ করতে চাইলো পারুর এমন রূপ দেখে দীপের কেমন আদর আদর পাচ্ছে। মনের মাঝে হাজারো নিষিদ্ধ অনুভূতির জাগরণ হচ্ছে। দীপ নিজের অনুভূতির জোয়ার সামলাতে না পেরে পারুর চুলের ভাঁজে হাত গলিয়ে মৃদু শ্বাস টেনে ফিসফিস করে আওড়ালো, শাড়ি পরেছিস? শাড়ি তো তোকে খুব সুন্দর লাগছে বড়। আমার কেমন যেন আদর আদর পাচ্ছে। একটু আদর করি তোকে, একটু বেশি আদর করব। বেশি আদর করলে রাগ করবি? দীপের স্পর্শ আর কোমল কণ্ঠে হাঁসফাঁস করে উঠল পারু। দীপের দিকে অশান্ত নজর তাক করে আমতা আমতা করে বলল, মানে কি বলছেন এসব? কি করবেন আপনি? দীপ পারুর দিকে ঝুঁকে চুলের ভাঁজে নাক ঢুকিয়ে শ্বাস টেনে বলল, বেশি কিছু না, বেশি কিছু না, একটা চুমু খাই প্লিজ। অস্বীকার করিস না বউ, বড্ড তৃষ্ণার্থ আমি। দীপের নির্লজ্জের মতো বলা কথাটুকু শুনে পারু লজ্জায় পড়ে গেল। কি লোক রে বাবা, কিভাবে কি বলে ফেলে। ওনাকে না দেখলে পারু জানতেই পারতো না একটা লোক যে এত নির্লজ্জ হতে পারে। কিন্তু বিয়ের আগে তো এসব চলবে না, কিছুতেই চলবে না। আগে বিয়ে হবে, তারপর যা খুশি হোক। ভেবেই নিজেকে ছাড়াতে চেয়ে পারু হালকা মুচড়ামুচড়ি করে বলল, একটু আগেই তো খেলেন। আমার পারমিশন ছাড়াই পুরো চোখে মুখে চুমু খেয়েছেন আপনি। এখন আবার কিসের চুমু? বিয়ের আগে এসব চলবে না। দীপ উন্মাদের মতো পারুর চুলের ঘ্রাণ নিতে নিতে ছোট্ট করে আওড়ালো, ছোটে তো খাইনি, একবার খাই। বিয়ের আগে আর বায়না করবো না, প্রমিস। দীপের সরল স্বীকারোক্তিতে পারুর কান ঝাঁঝা করে উঠল। আল্লাহ লোকের মুখে কি কোনো লাগাম দেননি আপনি? এত নির্লজ্জ কেন এই লোক? এখানে আসার পর বিহান আর মেধার কাণ্ড দেখে পারু কতই না ছিছি করলো। শেষে কিনা তার কপালও এমন এক পিস জুটল যে কিনা ওকে সরাসরি এসব বলে। আল্লাহ রহম করুন, এই লোকের মুখে একটু লাগাম দিন। পারু যখন এসব ভাবনায় বিভোর, তখনই দূর থেকে সাই সাই করে একটা বুলেট ছুটে এলো তাদের দিকে।
দীপ পারুর ধ্যানে মজে থাকায় কিছুই টের পেল না, কিন্তু পারু সেটা বুঝতে পেরেই সর্বশক্তি খাটিয়ে দীপকে নিয়ে মাটিতে বসে পড়ল। প্রথমে উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেলেও এখন ভয়ে থরথর করে কেঁপে উঠল পারু। দীপের বুকে একদম মিশে গেল। বুলেট ছোড়ার শব্দ হতেই পকেট থেকে রিভলভার বের করে নিল দীপ। পারুকে বুকের সাথে চেপে ধরে যেদিক থেকে বুলেট ধেয়ে আসছে সেদিকে বরাবর একটা গুলি ছুড়ল। সাথে সাথে কারোর মরণ বিদারক চিৎকারে আকাশ বাতাস গরম হয়ে উঠল। দীপকে গুলি ছুটতে দেখে পারু ভয়ে আরও সিঁঠিয়ে গেল। পারছে না দীপের বুকটা খনন করে তার ভেতর ঢুকতে পারতে। প্রথম গুলি ছোড়ার পর মিনিটও পেরোতে পারেনি, তার আগেই ঝোপঝাড়ের আড়াল থেকে সাই সাই করে গুলি ধেয়ে এলো। দীপও সমান তালে নিজেদের প্রোটেক্ট করতে সেদিকে গুলি ছুড়ছে। দীপের 24 বছরের জীবনে 10 বছর ধরে সে রাজনীতির সাথে যুক্ত। তাকে মারার জন্য শত্রুর অভাব নেই, তাই দীপ কখনোই শত্রু চিহ্নিত করে অ্যাটাক করে না, বরং অ্যাটাক করার পর লাশ গণনা করার সময় শত্রু চিহ্নিত করে। দীপ যতবার গুলি ছুড়েছে ততবার কারো না কারোর মরণ বিদারক চিৎকার ভেসে এসেছে। সেই চিৎকার শুনে থরথর করে কেঁপে উঠছে পারু। আল্লাহ তাকে এই কোন বিপদের সম্মুখীন করে তুললেন? এই পরিস্থিতি থেকে বাঁচবে কি করে তারা? তাদের ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে না তো? এরকম হাজারটা ভাবনা মাথায় আসতে পারো অস্ফুট স্বরে আওড়ালো, আমরা কি মরে যাব বেব? শত্রু মোকাবেলা করতে গিয়েও থমকে গেল দীপ। এখন দ্বিতীয়বারের মতো পারু ওকে বেব বলে ডেকেছে, তাও নিজের ইচ্ছায়। দীপ ফাপড়ের ন্যায় শ্বাস টেনে পারুর কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, না বেবি, আমরা মরবো না। আল্লাহর রহমতে আমার উপর ভরসা রাখো। তোমার বেব বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। পারু দীপের গলায় মুখ গুজে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে আওড়ালো, আমার ভয় লাগছে বেব, আমি মরতে চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই। পারুকে নিয়ে বড্ড হিমশিম খাচ্ছে দীপ। ওপাশে না থাকলে সে নিজের জানের পরোয়া করতো না। আপাতত একটা সেফ জায়গায় পৌঁছাতে হবে, তারপর না হয় শত্রুর মোকাবেলা করা যাবে ভেবেই পারুকে নিজের বুকে চেপে ধরে ফিসফিস করে বলল, বেবি, আমরা এখন পালাবো। আমি যেদিক যাবো তুমি শুধু পা মেলাবে, ঠিক আছে? ভয় পাও না বেব, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। পারু মাথা ঝাঁকিয়ে সায় জানালো। পারুর সাহারা পেয়ে ওকে ছেড়ে দিয়ে হাত ধরে ছুটতে লাগলো দীপ। আপাতত তারা ব্রিজের অপর প্রান্তের লোকালয়ের উদ্দেশ্যে ছুটছে। একবার লোকালয়ে পৌঁছাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। এখনও তাদের দিকে সাই সাই করে বুলেট ধেয়ে আসছে। দীপ পারুকে নিয়ে একটু আঁকাবাঁকা হয়ে দৌড়াচ্ছে, যেন শত্রুপক্ষ ঠিক নিশানা বরাবর গুলি ছুটতে না পারে। সাথে তার তীক্ষ্ণ চোখ আর কান সজাগ রেখেছে। ভুল ক্রমেও যদি কোনো বুলেট তাদের দিকে এগিয়ে আসে তাহলে যেন নিজেদের প্রোটেক্ট করতে পারে। ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠছে পারু। এমনিতে তার শরীরে জ্বর, তার উপর ভয়ে তার হাত পা কাঁপছে। ছুটতে ছুটতে হুট করেই পড়ে যেতে নিল পারু। তখনই তার দিকে একটা বুলেট ধেয়ে এলো। সতর্ক দীপ আরও সতর্ক হয়ে পারুকে বুকে টেনে নিল, যার ফলে গুলিটা দীপের পিঠ বরাবর গেঁথে গিয়েছে। গায়ে গুলি লাগতেই মৃদু চিৎকার দিয়ে উঠল দীপ। সাথে সাথে জ্ঞান হারিয়ে দীপের বুকে ঢলে পড়ল পারু। দীপ ওকে আঁকড়ে ধরে এক হাতে কোলে তুলে নিল। পিঠে গুলি লাগার ফলে পারুকে কোলে নিতে বড্ড কষ্ট হচ্ছিল দীপের, কিন্তু এখন কিছু করার নেই, তাদের বাঁচতে হলে পালাতে হবে। এক পর্যায়ে এসে দীপের নিজের উপর খুব রাগ হলো। কেন সে এরকম একটা নির্জন জায়গায় গাড়ি ছাড়া আসতে গেল? এখন গাড়িটা থাকলে নিশ্চয়ই তাদের এতটা কষ্ট পেতে হতো না। দীপ মনে মনে দোয়া করলো, আল্লাহ যেন তাদের এই বিপদ থেকে রক্ষা করেন। এটা একদিন আগে হলো দীপ এমন দোয়া করতো না, নিজের প্রাণ বাজি রেখে শত্রুর মোকাবেলা করত। কিন্তু আজকের বিষয়টা আলাদা। দীপকে বাঁচতে হবে, পারুর সাথে সংসার করার জন্য হলেও তাকে বাঁচতে হবে। এসব ভাবতে ভাবতে দীপ যখন বাঁচার রাস্তা খুঁজছিল তখন আকস্মিক গাড়ির হর্নে ধ্যানচ্যুত হলো দীপ। চেনা পরিচিত গাড়িটি সামনে পৌঁছাতেই পারুকে নিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বিহান চলে এসেছে, দীপের কলিজার একটা অংশ চলে এসেছে। এবার সে নিশ্চিন্তে জ্ঞান হারাতে পারবে। ভাবতে ভাবতেই চোখ বুজে এলো দীপের। জ্ঞান হারানোর আগে আবছা চোখে বিচলিত বিহানকে দেখল। বিহানের সাথে মেধাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার পারুকে গাড়িতে তোলার জন্য বিহানের সাহায্য নিতে হবে না, মেধা আছে।